হ্যালো স্টুডেন্টস, আমি কুন্তল চক্রবর্তী। আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে দ্য ভিডিও ইজ অ্যাবাউট মণিপুর। ঠিক আছে, তো মণিপুর নাও গোয়িং টু বিকাম এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম ফর কান্ট্রি অ্যান্ড আমাদের ডিসকাশনটা পুরোটাই হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মিসলেনিয়াস মেন্স অ্যান্ড অলসো WBCS 2025 ডেসক্রিপটিভ। ওকে, আই মিন ইট ইজ গোয়িং টু বি, এখনো হয়নি, হবে 2025 থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে। এবং মণিপুর ইস্যুটা আস্তে আস্তে ওইদিকে যেতে পারে। তার কারণটা হচ্ছে আমরা জানি যে মণিপুর বা নর্থ ইস্টে যে সমস্ত স্টেটসগুলো আছে, তো এই স্টেটসগুলোতে অনেক রকমের সিকিউরিটি প্রবলেম আছে, সেপারেটিস্ট টেন্ডেন্সিস আছে, সিসেশনিস্ট টেন্ডেন্সি আছে, কেউ কেউ দে ওয়ান্ট টু অ্যাসার্ট দেয়ার ফ্রিডম। ওকে, তো এগুলো আমাদের সিকিউরিটি থ্রেট এই পার্সপেক্টিভ থেকে দেখার বিষয় আছে। এছাড়া রাইট নাও আমরা সবাই জানি যে অলরেডি প্রেসিডেন্টহুড হ্যাজ বিন ইম্পোজড অন মণিপুর, সো ওয়াই ইট হ্যাজ বিন সো অ্যান্ড how to tackle the situation which is presently going on in Manipur, and why this type of ethnic conflicts sometimes come up. So এগুলো সব জানতে হবে, এগুলো সব আমাদের বুঝতে হবে, কারণ কোশ্চেন ক্যান বি ফ্রেমড অন দিস টপিক। ওকে, তো দেখো আমার সামনে ম্যাপ খোলা আছে। এই ম্যাপে প্রথমে আমি একটু দেখিয়ে দিতে চাই, প্রথমে আমাদের যখন এই টাইপের কোনো টপিক আলোচনা করতে হয় বা বুঝতে হয়, প্রথমে আমাদের যে জিনিসটা কনসেন্ট্রেট করতে হয় যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি আছে, ডেমোগ্রাফিক প্যাটার্ন কি আছে, ডেমোগ্রাফিক কম্পোজিশন কি আছে, রিলিজিয়াস কম্পোজিশন কি আছে, মানে কত লোক কিরকম আছে, কত মুসলিম আছে, কত হিন্দু আছে, মণিপুরের ক্ষেত্রে কত পার্সেন্ট খ্রিস্টান আছে, স্টেটের ইকোনমিক স্ট্যাটাস কি আছে, অর্থাৎ স্টেটটা কতটা সাউন্ড ইকোনমিক্যালি, সেটা আমাদের দেখার ব্যাপার আছে। কারণ এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপর কিন্তু স্টেটের যে মানুষ আছে, সে মানুষের নেচার নির্ভর করে, তাদের রিয়াকশন টু এ সার্টেন পার্টিকুলার বা সার্টেন প্রবলেম সেটা ডিপেন্ড করে। এরকম অনেক ইস্যু আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে হবে, এক এক করে আমরা সেগুলো যাবো। তো একটুখানি ব্রিফ আইডিয়া অ্যাবাউট ইটস জিওগ্রাফি অ্যান্ড অলসো এ ব্রিফ আইডিয়া অফ ইটস ডেমোগ্রাফিক কম্পোজিশন এটসেট্রা আমাদের এখানে ফার্স্টেই নিয়ে নিতে হবে, নিয়ে নেওয়া দরকার। এবং একটা জিনিস তো দেখিয়ে দেবো আমি, এটা কিভাবে আলোচনা করবো পুরো বিষয়টা সেটাও আমি দেখাবো, আমার তলায় খাতা আছে। তো দেখো মণিপুরের যে অবস্থানটা, যেটা ভারতের ম্যাপ তোমরা সবাই বুঝতেই পারছো, ঠিক আছে, তো মণিপুরের যে অবস্থানটা আছে আমরা দেখতে পাই নর্থ ইস্টের স্টেট। তো এখানে দেখো ফার্স্টে অরুণাচল প্রদেশ আছে, তার তলায় আসাম আছে, এদিকে নাগাল্যান্ড আছে, এখানে মেঘালয় আছে, এটা মণিপুর আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে একটা জিনিস যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে মণিপুর স্টেটটা, ঠিক আছে, মণিপুর স্টেটটা বর্ডার শেয়ার করছে কাদের সঙ্গে, অর্থাৎ এর নেবারিং স্টেটস এবং নেবারিং কান্ট্রি কি আছে সেটা আমাদের ফার্স্টেই দেখতে হয়। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মণিপুর শেয়ারিং বর্ডার উইথ মায়ানমার। মায়ানমার ইজ এ ফরেন কান্ট্রি, ফরেন ল্যান্ড, ঠিক আছে। কেন দেখতে হয়? কারণ দেখো এই জাতীয় যখন কোনো ট্রাভেল ক্রিয়েট হয়, কোনো স্টেটে যখন ট্রাভেল ক্রিয়েট হয়, তখন প্রচুর ইনফিলট্রেশনের প্রবলেম হয়, অর্থাৎ বর্ডার থেকে ক্রস বর্ডার টেররিজমের প্রবলেম হতে পারে, লোক এখান থেকে অন্যদিকে চলে যেতে পারে, ঠিক আছে, ওদিক থেকে সাহায্য নিতে পারে। সো দিজ আর সামথিং, মানে দিজ আর সাম কনসেপ্টস আর কি, ঠিক আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া যেহেতু মণিপুর, আচ্ছা মণিপুর কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করছে এটা আমাদের দেখার ব্যাপার আছে। দেখো উত্তরে তুমি দেখছো এখানে নাগাল্যান্ডের সঙ্গে বর্ডার শেয়ার করছে ইন দ্য নর্থ সাইড, ঠিক আছে। এদিকে আমার ওয়েস্টে তুমি দেখছো এটা আসামের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং সাউথের দিকে আমরা যদি দেখি, সাউথ ওয়েস্ট যদি দেখি, তো সেটা আমার মিজোরামের সঙ্গে মণিপুর বর্ডার শেয়ার করছে, ঠিক আছে। আর মণিপুরের যে ল্যান্ড টপোগ্রাফিটা আছে, সে নেচারটা কীরকম, ল্যান্ডের যে টপোগ্রাফিক নেচারটা হচ্ছে মণিপুরের যে মাঝখানটা তুমি দেখছো এই ইম্ফল এরিয়াটা, এই ইম্ফল এরিয়াটা আমি দেখি এখানে গোল করে দেখাচ্ছি, ইম্ফল এরিয়াটা, এই ইম্ফল এরিয়াটা মাঝখানে জায়গাটা একটা ভ্যালি রিজিয়ন, প্রচুর নদী আছে ওখান দিয়ে, ঠিক আছে। আর বাকি যে আউটস্কার্টসটা আছে ইম্ফলের বাইরের যে পার্টগুলো, সেগুলো হচ্ছে মূলত পাহাড়ি অঞ্চল, অর্থাৎ হিল রিজিয়ন। এখন এই যে পাহাড়ি অঞ্চল এবং এই মাঝখানের যে ভ্যালি রিজিয়ন, ঠিক আছে, এইটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা জানবো পরে, আরো ডিটেলসে জানবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক একটা ম্যাপ আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। এরপর আমি চলে আসছি মেন টপিকে, মণিপুরের একটা মেন বিষয় আমি এখানে যদি চলে আসি, সেটা হচ্ছে মণিপুরটা আমরা ডিসকাস করবো কীভাবে আলোচনাটা হবে, মণিপুর নিয়ে আমাদের ডিসকাশনটা কীরকমভাবে হবে। দেখো কী কী টপিকস আমাদের মণিপুরে ডিসকাস করতে হবে, আমি একটা ব্রিফ একটা চার্ট আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের এটা দেখতে হবে হিস্ট্রি অ্যান্ড সাম বেসিক ফ্যাক্টস। মণিপুরের আমাদের হিস্ট্রিটা দেখতে হবে। মণিপুরের হিস্ট্রিকে আমরা ভাগ করতে পারি তিনটে ভাগে, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, একটা কলোনিয়াল হিস্ট্রি, আর একটা হচ্ছে কন্টেম্পোরারি হিস্ট্রি আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিয়ার যে স্বাধীন হলো, ভারতের স্বাধীনতার পরে মণিপুরের যে বেসিক হিস্ট্রিটা আমাদের জানতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে হিস্ট্রিটা আমরা পড়বো, সেই হিস্ট্রির মধ্যে বেসিক্যালি থাকবে হচ্ছে ওদের পলিটিক্যাল ইভলিউশন, পলিটিক্যাল চেঞ্জেস মণিপুরে কীরকমভাবে ধারাবাহিকভাবে সময়ের সাথে হয়েছে সেটা আমাদের জানতে হবে। কারণ এই যে পলিটিক্যাল ইভলিউশনটা হবে, এই পলিটিক্যাল ইভলিউশনের মধ্য দিয়েই আমরা দেখতে পাবো যে কীভাবে বিভিন্ন রকমের গ্রিভান্সেস আর ডিসকন্টেন্ট অ্যামং দ্য পিপল অফ দ্য মণিপুর
তৈরি হয়েছিল সেটা আমাদের ওখানে চোখে পড়বে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে আমরা যে সমস্যাটা ফেস করছি মণিপুরে, সেই সমস্যাটা হচ্ছে এথনিক একটা কনফ্লিক্ট, বাট মণিপুর ইজ নট ফেমাস ফর অনলি এথনিক কনফ্লিক্ট. Insurgency is also a problem in Manipur. Therefore, we have to see that part of Manipur also. Okay, তো আমাদের ইনসার্জেন্সিও দেখতে হবে, তো আমাদের দুরকম হিস্ট্রি এখানে দেখতে হবে, হিস্ট্রি অফ এথনিক কনফ্লিক্ট দেখতে হবে, ইনসার্জেন্সি আর সেপারেটিস্ট টেন্ডেন্সি মণিপুরে কী আছে সেটা আমাদের দেখতে হবে। এছাড়া দেখতে হবে যে ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আর সিকিউরিটি থ্রেটস কী আছে মণিপুরের ক্ষেত্রে, সেটা দেখতে হবে। আচ্ছা, এই সমস্যাগুলো আমাদের আইডেন্টিফাই করার পর আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য প্রবল সলিউশনস টু ট্যাকল দিস প্রবলেম, ঠিক আছে? সেটা আমাদের জানতে হবে, জেনে আমাদের একটা সাজেশন রাখতে হবে মাথায়, so that we can write in the examination hall that these are the problems and the government should take these measures. Okay, তো সেটা আমাদের সাজেশনে দিতে হবে। আচ্ছা, এখান থেকে কী প্রবলেম কোশ্চেন ফ্রেম হতে পারে সেটাও আমাদের একটু জানার দরকার আছে, তো আমি সেটাও এখানে লিখে রেখেছি। এছাড়া মণিপুর ইজ ভেরি মাচ ফেমাস ফর আপসপা, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ঠিক আছে? তো আপসপা কেন মণিপুরে ইম্পোজ করা হয়েছিল, আপসপা ইম্পোজ করার ফলে মণিপুরের ডেমোগ্রাফিতে কী কী পরিবর্তন হয়েছিল, মণিপুর কীভাবে সেটাকে রিটালিয়েট করেছিল, ওখানে কেন এবং ওখানে কতদিন ধরে এটার এগেনস্টে মানে ওরা কী কী ডেমনস্ট্রেশন করেছিল, হাঙ্গার স্ট্রাইক কে করেছিল, ঠিক আছে? তো এইগুলো আমাদের একটু দেখার বিষয় আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে খুব মণিপুরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এছাড়া কি আছে, এই সমস্ত আর্ম স্ট্রাগলগুলো মণিপুরে ঘটবে, সেই আর্ম স্ট্রাগল করার সময় এরা অনেকগুলো আউটফিট তৈরি হয়, অনেক অর্গানাইজেশন তৈরি হয়, ঠিক আছে? তো সেপারেটিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, তাদের অ্যাক্টিভিটি জানতে হবে। অনেকে এখন পিস ট্রিটি সাইন করছে, গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করছে, তাদের প্রেজেন্ট কন্ডিশনটা আমাদের একটু জানা দরকার আছে, এবং তাদের যে বেসিক ডিম্যান্ডস কী আছে, সবার ডিম্যান্ডস এক নয়। মেথিদের যে সমস্ত আউটফিটসগুলো আছে তাদের ডিমান্ডস একটু আলাদা, নাগাদের যেগুলো আছে সেগুলো একটু আলাদা, কুকিদের যেটা আছে সেটা একটু আলাদা, এবং মেথি, নাগা এবং কুকি এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট আছে, দে আর নট হ্যাপি উইথ দেমসেলস অ্যাকচুয়ালি, ওকে? সো দে অলসো হ্যাভ সাম ইন্টারনাল ইস্যুস, সেটা আমাদের একটু জানা দরকার আছে, বিকজ ওদের যে ইন্টারনাল যে ডিফারেন্সেস, আইডিওলজিক্যাল ডিফারেন্সেস, দ্যাট অলসো ক্রিয়েট সাম ট্রাবলসাম সিচুয়েশন ইন দ্য মণিপুর, ওকে? তো এগুলো আমাদের একটু জানার দরকার আছে। তো এইগুলো হচ্ছে মেন টপিক। যদি আমি একটু বেসিক, এখানে আমার সমস্ত জিনিসটা লেখা আছে, আমি একটু পরে আসবো, কিন্তু তাহলে আমাদের একটুখানি জানতে হবে যে বেসিক একটু ডেমোগ্রাফিক আন্ডারস্ট্যান্ডিং অফ মণিপুরটা আমাদের দরকার, ডেমোগ্রাফিক্যাল পজিশন অফ মণিপুর একটু জানতে হবে। দেখো, সাম বেসিক ফ্যাক্টস বলে আমি একটা জিনিস এখানে লিখেছি, সাম বেসিক ফ্যাক্টস, ঠিক আছে? তো সাম বেসিক ফ্যাক্টসের মধ্যে আমার এখানে হচ্ছে অ্যাডমিশন টু ইউনিয়ন। দেখো, মণিপুর তো তোমরা সবাই জানো, মণিপুর আগে আমাদের ছিল, প্রিন্সলি স্টেট ছিল প্রথমে স্বাধীনতার সময়, রাজা থাকতেন, এবং ওটা আমরা আসবো, হিস্ট্রিটা আমরা আসবো, তার বেসিক ফ্যাক্ট একটু বলে দিই। তো রাজা ছিলেন, ফাইনালি রাজা 1947 ভারত স্বাধীন হয়, এবং স্বাধীনতার পর একটা অ্যাক্ট আছে, একটা মণিপুর সাইন করে, রাজা যিনি ছিলেন সাইন করেন, এবং মণিপুর ফাইনালি অ্যাডমিশন টু ইউনিয়ন, মানে ইন্ডিয়ান ইউনিয়ন, যেটা মানে ভারতের সঙ্গে সংযুক্ত হয় মণিপুর 1949 সালে, ঠিক আছে? তারপরে বহুদিন পর মণিপুরকে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাসটা দেওয়া হয়। এই ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাসটা দেওয়া হয় মণিপুরকে 1956 সালে, ঠিক আছে? তারপরে যেটা হয় সেটা হচ্ছে স্টেটহুড। মণিপুর স্টেটহুড কবে পাচ্ছে? মণিপুর স্টেটহুড পাচ্ছে 1972, হ্যাঁ, নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা হয়েছিল 1971, অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্ট মণিপুর ওয়াজ গিভেন তোমার স্টেটহুড, ওকে? এবার আমরা একটু দেখে নিই ওদের সিটগুলো, একটু যদি দেখে নিই, লোকসভা সিট মণিপুরে 60খানা আছে, সরি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকসভা না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এলএস সিটস যেটা আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা, সেটা মণিপুরে 60খানা আছে। রাজ্যসভা সিট মণিপুরে একটা আছে, লোকসভা অর্থাৎ লোকসভা এমপি মণিপুরে 2টো আছে, ঠিক আছে? মানে 2টো সিট আছে, ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস কি পরিচয় পাওয়া যায়, এখান থেকে এটা জানার দরকার, এখান থেকে এটা বোঝা যায়, এটা দেখো 2টো সিট আছে, মানে এটা ফাইনালি কেন্দ্রীয় সরকারের কাছে মণিপুর কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পলিটিক্যাল ইন দ্য সেন্স ওদের পার্টিসিপেশন ইন দ্য ফর্মেশন অফ গভর্নমেন্ট ফাইনালি আফটার ইলেকশন, ঠিক আছে? কতটা ইম্পর্টেন্স, কতটা, সেই দিক থেকে যদি আমাদের একটা স্টেটের গুরুত্ব বুঝতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ওদের লোকসভা সিটটা দেখা দরকার, ঠিক আছে? তো মণিপুর শুধুমাত্র এটার জন্য ইম্পর্টেন্ট না, যেমন ইউপিতে প্রচুর সিট, ঠিক আছে? পশ্চিমবঙ্গে 42টা সিট, ঠিক আছে? তো এই যে সিটগুলো আছে, এই সিটগুলো থেকে আমরা জানতে পারি যে ওই স্টেটটা পলিটিক্যালি কতটা ইম্পর্টেন্ট ফর সেন্ট্রাল গভর্নমেন্ট আর ফর দ্য তোমার লোকসভা ইলেকশন, ঠিক আছে? এটা আমরা জানতে পারি, ঠিক আছে? এরিয়া তুমি দেখো 22,327 কিলোমিটার, এগুলো তোমার থেকে নেওয়া, সমস্ত ডেটাগুলো ইউকি থেকে নিচ্ছি, মোটামুটি লেটেস্ট এগুলো, ঠিক আছে? এরিয়া আমি দেখছি যে 22,327 কিলোমিটার স্কোয়ার, এটা তো চেঞ্জ হবে না। পপুলেশন যদি দেখি মোটামুটি 28,55,794, মানে প্রায় 28.6 লাখ, তুমি বুঝতেই পারছো খুবই কম।
আমাদের হুগলিতে 55-56 লাখ আছে, মানে হুগলিরও হাফ, মণিপুরের টোটাল যে পপুলেশন সেটা হুগলিরও হাফ, ঠিক আছে। তো পার লোকসভা সিট পিছু মণিপুরে প্রায় 14 লক্ষ করে লোক আছে। মণিপুরে পার লোকসভা সিট মানে পার লোকসভা সিট মণিপুরে 14 লক্ষ লোক আছে। আর ডেন্সিটি যদি দেখি 130 কিলোমিটার স্কোয়ার, স্বাভাবিকভাবে এটা কম হওয়া উচিত, তার কারণটা হচ্ছে এটা হিল রিজিয়ন, তো স্বাভাবিকভাবে ডেন্সিটি কম হবে। এরপরে যদি জিডিপিতে দেখি যে মণিপুরের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা হচ্ছে 0.527 লাখ কারোর, ঠিক আছে। তো এটা আমাদের খুব বেশি লাগবে না, কিন্তু আমরা যদি দেখি এটা 28তম, খুবই খারাপ অবস্থা, প্রায় শেষ। এবার এদিকে যদি দেখি আমরা পার ক্যাপিটা যদি আমরা দেখি পার ক্যাপিটা, এটা অনেক সময় যেহেতু মণিপুর স্টেটটা ছোট, লোকের সংখ্যা কম 28 লক্ষ, তো জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কম হতেই পারে, কিন্তু যখন পার ক্যাপিটা আমরা দেখবো, পার ক্যাপিটা জিডিপি যদি দেখি, পার ক্যাপিটা আমি দেখতে পারি কত হচ্ছে, এদের র্যাঙ্ক হচ্ছে 27th, তার মানে বুঝতেই পারছো লাস্টের ঠিক আগেরটা। তো মণিপুরের যে অবস্থান পার ক্যাপিটাতে, মানে এটা অ্যাকচুয়ালি তোমাকে বোঝাচ্ছে মণিপুর ইজ এ ভেরি পুয়ার স্টেট। এখন কোশ্চেন হচ্ছে এগুলো দেখে কী হবে, দেখো যখন একটা স্টেট পুয়ার হয়, তার যে মানুষজন আছে তাদের চাহিদা একরকম হয়ে যায়, সেখানকার ইকোনমিটা আমরা বুঝতে পারবো, সেটা অ্যাগ্রেরিয়ান বেস্ট ইকোনমি হবে, সেখানে তার মানে টেকনোলজি কম যাচ্ছে, ঠিক আছে, তার মানে টেকনোলজি ব্যবহার ওরা কম করছে, ওরা আর্কাইক ওয়ে অফ এগ্রিকালচার ফলো করছে, চুন কাল্টিভেশন করছে, ঠিক আছে। তারপর ওখানে ইন্ডাস্ট্রি খুব একটা বেশি নেই, দে আর টু মাচ ডিপেন্ডেড অন দ্য গ্রান্টস প্রোভাইডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট টু দেম। এইটা আমাদের এগুলো এই সমস্ত আইডিয়াগুলো আমাদের চলে আসে হচ্ছে এই পার ক্যাপিটা জিডিপি এটসেট্রা থেকে। এইচডিআইতে র্যাঙ্ক হচ্ছে 50, একটু উন্নত এইচডিআইতে, কারণ ওখানকার লোকজন পিসফুল হতে থাকে এটসেট্রা, তো তার জন্য ওখানকার এইচডিআই র্যাঙ্কটা তাও 50, কারণ দেখো পার ক্যাপিটা জিডিপিটা খুবই পিছনে দেখাচ্ছে, কিন্তু এইচডিআই র্যাঙ্কটা তাও মোটামুটি ঠিক আছে। লিটারেসি 18th র্যাঙ্ক, লিটারেসি এমনি মনে রাখার দরকার নেই, সেক্স রেশিও 985, উইচ ইজ মোর দ্যান দ্য ন্যাশনাল অ্যাভারেজ সেক্স রেশিও, ঠিক আছে, উইচ ইজ 940, তো তার থেকে এটা একটু বেশি। তো এদিক থেকে বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে মানে মহিলা বিদ্বেষী, অর্থাৎ প্যাট্রিয়ার্কাল সোসাইটি হলেও মানে এতটা চাপ ওদের মধ্যে নেই, যে মানে মহিলার প্রতি যে মানে অনীহা, মহিলা শিশু কন্যা শিশু প্রতি অনীহাটা ওদের খুব একটা নেই, দে লাইক গার্ল চাইল্ডস, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনগুলো আমাদের খুব দরকার হয়, সেক্ষেত্রে আমরা একটু বলে রাখলাম, ঠিক আছে। এবার আমরা চলে আসবো হচ্ছে মণিপুরের লোকেশন থেকে আমাদের কী কী ফিচার্স আসতে পারে, এখান থেকে কয়েকটা জিনিস আমরা একটু আলোচনা করে নিই। দেখো লোকেশন যদি আমরা দেখি, তো প্রথমত মণিপুর হচ্ছে ল্যান্ডলক একটা মানে স্টেট, ঠিক আছে। তো আমরা যা দেখতেই পাচ্ছি এখানে যে মণিপুরের এখানে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে মণিপুর হচ্ছে ল্যান্ডলক, ঠিক আছে। তো মণিপুর হচ্ছে ল্যান্ডলক স্টেট। আর কি সমস্যা হতে পারে মণিপুরের ক্ষেত্রে, সমস্যা বলছে আর কি ফিচার্স হতে পারে, মণিপুরে যে 3টে নেবারিং স্টেট আছে, একটা নাগাল্যান্ড, একটা মিজোরাম, একটা আসাম, যেটা প্রথমেই বলেছি। মণিপুরের 3টে তোমার নেবারিং স্টেট নাগাল্যান্ড, মিজোরাম আর হচ্ছে তোমার এদিকে আসাম, ঠিক আছে। আর এখানে দেখা কি আছে, মোটামুটি ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে একটাই, সেটা হচ্ছে মায়ানমার। ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের মণিপুর একটাই হচ্ছে মায়ানমারের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মায়ানমারে যদি তোমাকে দুটো মানে জায়গা জিজ্ঞেস করা যে মায়ানমারে পার্টিকুলারলি কোন রিজনের সঙ্গে মণিপুরের বর্ডারটা শেয়ার করে মণিপুর, তাহলে তুমি এখানে বলতে পারবে যেটা সেটা হচ্ছে স্যাগিং রিজিয়ন টু দ্য ইস্ট অ্যান্ড চিন স্টেট টু দ্য সাউথ ইস্ট, ঠিক আছে। তো এই যে সাউথ ইস্টের জায়গা তুমি দেখো, এই জায়গাটা চিন স্টেট আছে, আর এখানটায় তোমার স্যাগিং রিজিয়ন আছে, ঠিক আছে। এইরকম জায়গা দুটোতে ওরা এইরকম দুটো জায়গার সঙ্গে মায়ানমারে এরা মণিপুর বর্ডার শেয়ার করছে। এবার আমরা ওখানে দেখি রিলিজিয়াস কম্পোজিশন, রিলিজিয়ান কম্পোজিশনটা যদি আমি দেখি, তাহলে মণিপুরে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। হিন্দুইজমটা কত আছে, হিন্দুইজম প্রায় 41.4%, মোটামুটি ঠিকঠাক। আর তারপরে খ্রিস্টিয়ানিটি আছে 41.3%, অর্থাৎ হিন্দু আর মুসলিম খ্রিস্টান মোটামুটি সেম টু সেম, ঠিক আছে, এবার ইকুয়াল। তো এবারে রয়েছে তোমার হচ্ছে ইসলাম হচ্ছে 8.4%, ইসলামিক মানে রিলিজিয়ানের ওখানে যে বিস্তার সেটা কম। এছাড়া তোমার অন্যান্য রিলিজিয়ান রয়েছে যেমন বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, আদার্স, ঠিক আছে, এগুলো রয়েছে। তো এইগুলো আমাদের জানা কেন দরকার, এইগুলো জানলে তুমি বুঝতে পারবে যে ওদের মধ্যে যে একটি কনফ্লিক্ট, কারণ দেখো কনফ্লিক্ট যখন দুটো লোকের মধ্যে যখন কনফ্লিক্ট হয়, অর্থাৎ কোনো দুটো লোকের মধ্যে যদি ব্যবধান তৈরি হয়, দূরত্ব তৈরি হয় যখন, ঠিক আছে, ঝামেলা হয়, তো ঝামেলা হতে গেলে ওদের মধ্যে কিছু ডিফারেন্সেস থাকতে, এরকম তো হতে পারে না ধরো তোমার সঙ্গে আমার সমস্ত যদি মিল আছে, তোমার মতের সঙ্গে আমার মতের মিল, তোমার যা পছন্দ আমার সব তাই পছন্দ, তাহলে তো তুমি যা কালচার শেয়ার করো আমি তাই কালচার শেয়ার করি, তো তোমার সঙ্গে আমার কোনো ডিফারেন্সেসই নেই। যদি তোমার সঙ্গে আমার কোনো ডিফারেন্সেস না থাকে, দেন হাউ ক্যান উই বি ইনভলভ ইন এ কনফ্লিক্ট, আমাদের কখনোই সম্ভব না, আমরা কখনোই কোনো ঝামেলায় জড়াতে পারবো না। তো তাই জন্য কী হচ্ছে না, যখনই আমাদেরকে কোনো কনফ্লিক্ট আলোচনা করতে হয়, বেসিক্যালি এরকম টাইপের কোনো এথনিক ইস্যু বা পলিটিক্যাল কনফ্লিক্ট এটসেট্রা, তো আমাদের প্রথমে দেখতে হবে যে ডিফারেন্সেস কী আছে এদের মধ্যে, ঠিক আছে। তো এরা কোন আসপেক্টে এখানকার যে লোকগুলো আছে ডিফারেন্ট, মতবিরোধ কোথায় আছে।
তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো ডিফারেন্স যদি আমরা দেখতে হয় এদের মধ্যে, তো ডিফারেন্সের প্যারামিটার্সগুলো আমরা একটু দেখে নিই কী কী জায়গায় আমাদের ডিফারেন্স ক্রিয়েট করছে, এরা ডিফারেন্ট, এদের মধ্যে কোথায় কোথায় ডিফারেন্স আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে মণিপুরের মেন সমস্যাটা হচ্ছে দুটো গ্রুপের মধ্যে। আমরা ডিটেলসে যাবো কী কী গ্রুপ এখানে আছে এটসেট্রা। তো আমার এখানে মেন দুটো গ্রুপের মধ্যে সমস্যা, একটা হচ্ছে মেজর ডিফারেন্সেস বিটুইন মেইতি অ্যান্ড আদার ট্রাইবস। তো আমাকে প্রথমে এখানে দেখতে হবে, ভাবতে হবে যে ডিফারেন্স যেগুলো আছে, মেজর ডিফারেন্সেস তোমার বিটুইন মেইতি অ্যান্ড আদার ট্রাইবস, সেটা আমার দেখতে হবে। কারণ মেইতি এখানে মেন একটা ইম্পর্টেন্ট একটা এথনিক গ্রুপ। তার কারণটা হচ্ছে মেইতি সমস্ত রকম পলিটিক্যাল পাওয়ার্সগুলো যেগুলো আছে সেগুলো হোল্ড করে। মেইতিরা তোমার থাকে হচ্ছে ভ্যালি রিজিয়নে, এবং এই মেইতিরাই হচ্ছে একমাত্র ব্যক্তি যারা মানে মেন গ্রুপ যারা এন্টায়ার পলিটিক্যাল কন্ট্রোলটা যাদের হাতে, ইট ইজ ক্লেমড বাই আদার ট্রাইবাল গ্রুপস। এরপর কি হয় না, এরা সমস্ত রকম সুযোগ সুবিধা এগুলো এরা ভোগ করে, ঠিক আছে। তো যার ফলে কি হচ্ছে, যেহেতু এরা সমস্ত রকম সুযোগ সুবিধা এনজয় করছে, ইট অবভিয়াসলি ক্রিয়েট সাম ডিসকন্টেন্ট ইন দ্য মাইন্ডস অফ আদার ট্রাইবাল গ্রুপস, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন আমাদের এখানে ইস্যু। তো আমরা যদি দেখি যে মেজর ডিফারেন্সেস বিটুইন মেইতি অ্যান্ড আদার ট্রাইবস, তাহলে আমরা 4-5 রকমের ডিফারেন্সেস আমরা দেখতে পাবো। সেই ডিফারেন্সগুলো আমি লিখেছি। প্রথম হচ্ছে এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস। এথনিক মানে কি? এথনিক মানে হচ্ছে হোয়াট ইজ এথনিসিটি। এথনিসিটি মানে হচ্ছে যখন কোনো একটা গ্রুপ সেম কালচার, সেম রিলিজিয়ান, সেম ল্যাঙ্গুয়েজ, সেম ট্র্যাডিশন, সেম কাস্টমস, ঠিক আছে, এইগুলো যদি সেম হয় কোনো একটা গ্রুপের, ঠিক আছে, সমস্ত লোকের একটা গ্রুপের মধ্যে, তখন তোরা একটা সেপারেট এথনিক গ্রুপে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো এথনিক ডিফারেন্স এবং লিঙ্গুইস্টিক ডিফারেন্স কি আছে এগুলো আমরা একটু দেখবো। যেমন মেইতি আর অ্যান্ড ইন্দো মঙ্গোলয়েড, টিবেটো বার্মা, ঠিক আছে। মেইতিরা হচ্ছে ইন্দো মঙ্গোলয়েড, তো এরা হচ্ছে তোমার এথনিক গ্রুপ অ্যান্ড স্পিক মেইথিলিয়ান। মেইথিলিয়ান মানে হচ্ছে কি মণিপুর ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মণিপুর ল্যাঙ্গুয়েজ দেখি সেটাই, যেটা আমাদের 8th শিডিউলে যে কনস্টিটিউশনে 8th শিডিউলে মণিপুর ল্যাঙ্গুয়েজটাও ইনক্লুড করা, একদম আমরা জানো। তো এটা একটা শিডিউল ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটায় এই মেইথি পিপুল যারা আছে তারা কথা বলে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে অন্যান্য ট্রাইব যেমন নাগারা আছে, নাগাদের আচ্ছা নাগা একটা ট্রাইব, একটা কোনো পার্টিকুলার ট্রাইব না, নাগার মধ্যে অনেকগুলো ট্রাইব আছে, ঠিক আছে। আমাদের মাও আছে, মারাম আছে, এটসেট্রা। আবার কুকি যারা আছে, ঠিক আছে, এরা ডিফারেন্স, এরা বিভিন্ন অন্যান্য ল্যাঙ্গুয়েজে কথা বলে। যেমন লেখা আছে দেখো, তখন লাইক নাগাস, মাও, মারাম, এটসেট্রা অ্যান্ড কুকিজ, থারু, মার, পাইতি, এটসেট্রা, এরা কি করছে, এরা স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। যেমন তিব্বত বার্মান ল্যাঙ্গুয়েজেস ডিস্টিংক্ট ফ্রম মেইথিলিথিয়ান, এগুলো আলাদা, পৃথক। এই মেইথিলিথিয়ান বা মণিপুরি যে ভাষাটা, সেই ভাষাটার থেকে কিন্তু এরা যে টিবেটো বার্মান যে ল্যাঙ্গুয়েজটা ফলো করে বা ইউজ করে সেটা কিন্তু একদম আলাদা। তাহলে তুমি বুঝতে পারছো একটা যে ইন্দো মঙ্গোলয়েড, তো দের ইজ এ কানেকশন অফ মঙ্গল, ঠিক আছে। আর একটা যে টিবেটো বার্মা, এটা কিন্তু বার্মা গেছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা কিন্তু প্রথম একটা লিঙ্গুইস্টিক ডিফারেন্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড। সেকেন্ড হচ্ছে কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। তো কালচারালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেইথি ট্র্যাডিশনালি ফলোড সানামাহিজিম। সানামাহিজিম হচ্ছে টাইপ অফ রিলিজিয়ান, ঠিক আছে, হুইচ ওয়াজ ভেরি মাচ ফেমাস ইন তোমার মণিপুর, বাট ফাইনালি দে কনভার্টেড ইন্টু হিন্দুইজম। ওকে, সেটা ওদের রাজা করেছিল, তার হিস্ট্রি আমরা পরে দেখবো। তো ট্র্যাডিশনালি ফলোড সানামাহিজম অ্যান্ড ইন্ডিজিনিয়াস অ্যানিমিস্টিক ফেথ, বাট লেটার মোস্ট কনভার্টেড টু হিন্দুইজম, ওটা বৈষ্ণবিজম, ঠিক আছে। তো ওরা বৈষ্ণব হয়ে যায়। In the late 18th century, some Meiteis have also followed Christianity in recent times. তো মেইতিরা মেনলি কি হচ্ছে না, মেইতিরা প্রথমে তোমার সানহামাইজম ফলো করতো, এই ধর্মটা, which was a type of Hindu religion, but finally they converted into বৈষ্ণবিজম, ঠিক আছে। তো ওরা বৈষ্ণব হয়ে যায়, এবং বাট কিছু কিছু মেইতি পিপুল যারা আছে তারা এখনো ইয়েটা ফলো করে, তোমার খ্রিস্টান ল্যাঙ্গুয়েজটা ফলো করে। কিন্তু আদার ট্রাইবস যারা আছে তারা কিন্তু এরকম নয়। আদার ট্রাইবসের কেসটা তাও খুব ইন্টারেস্টিং। আদার ট্রাইবস, দ্য মেজরিটি অফ দ্য নাগা অ্যান্ড কুকি ট্রাইবস ফলো খ্রিস্টিয়ানিটি। তো এইটা কেন ওরা খ্রিস্টিয়ানিটি ফলো করা শুরু করলো, এখানে ব্রিটিশদের একটা রোল আছে। তা আমাদের খুব গভীরে যাওয়া দরকার নেই, বাট ব্রিটিশে ফাইনালি মানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা ওদেরকে কনভার্ট করে খ্রিস্টিয়ানিটিতে, ঠিক আছে, বা ওদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেয়। আর ব্রিটিশারদের একটা মোটোই ছিল খ্রিস্টিয়ানের প্রপাগেশন অফ খ্রিস্টিয়ানিটি, ঠিক আছে, স্প্রেড অফ খ্রিস্টিয়ানিটি। তো সেটার জন্য ওরা ওদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যে কুকি এবং নাগা যারা বেসিক্যালি ট্রাইবালস, তো তাদেরকে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করেছিল, while some still follow the indigenous animistic traditions, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস। এবার দেখো আমরা যদি সোশ্যাল স্ট্রাকচারের দিকে আসি, সোশ্যাল স্ট্রাকচারে কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে মেইতি ফলো এ হিন্দু কাস্ট বেসড হায়ারার্কি। মেইতিদের মধ্যে একটা হিন্দু কাস্ট বেসড হায়ারার্কি আছে, যেমন ধরো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ব্যাপারটা কিন্তু হিন্দু কাস্ট বেসড যে হায়ারার্কিটা, এটা মেইতি পিপুলরা ফলো করে, বিকজ দে আর বৈষ্ণব, ঠিক আছে।
Whereas other tribal groups follow a egalitarian clan-based societies. What does that mean? What that means? দেখো egalitarian মানে হচ্ছে সাম্যবাদী, অর্থাৎ কোনো ক্লাস হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো কিছু হবে না, nobody is higher than others, ঠিক আছে, everyone is equal. Therefore it is called egalitarian clan-based. Clan মানে হচ্ছে তোমরা জানো একটা clan মানে একটা গোষ্ঠী টাইপের, ঠিক আছে, so clan-based societies without a caste system. So the social structure যেটা আছে আমাদের তোমার অন্যান্য ট্রাইবাল গ্রুপস, ওদের কোনো কাস্ট সিস্টেম নেই। এমফাসাইজিং অন কিনশিপ অ্যান্ড কাস্টমারি লস। কিনশিপ মানে তোমরা নিশ্চয়ই জানো ওই যেটা আমার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের মানে তাদের লিগ্যাসিটা, ওই ব্যাপারটাকে ওরা ফলো করে। এবং কাস্টমারি লস মানে কোনো রিটেন লস যেটা আমাদের দিয়ে দিতে এরকম নয়, বিভিন্ন যে সিভিল অ্যাক্টিভিটিস আছে, মানে সিভিল অ্যাক্টিভিটিসের সেন্স মানে তোমার যে বিবাহ হচ্ছে বা তাদের ছোটো থেকে জন্ম নেওয়ার পর আমাদের যে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, ব্রাহ্মণদের ক্ষেত্রে পড়তে হয়, বাচ্চাদের অন্নপ্রাশন হয়, ঠিক আছে, এরকম কিছু সিভিল যে মারা গেলে কারো যে রিচুয়ালসগুলো আমরা ফলো করি, এই সমস্ত জিনিসগুলোতে কাস্টমারি কিছু ল আছে ওরা ফলো করে, ওদের 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 কালচারে যেগুলো থাকবে, ওদের ট্র্যাডিশন যেগুলো থাকবে সেটা ওরা করে। সো এখানে মেন পার্ট হচ্ছে এটাই বোঝার, সেটা হচ্ছে যে হিন্দু কাস্ট বেস যে হায়ারার্কিটা আছে যেটা মেইতিরা ফলো করছে, আর এরা যেটা ফলো করছে অর্থাৎ আদার ট্রাইবাল গ্রুপস যেখানে কুকিরা আছে বা অন্যান্যরা আছে, নাগারা আছে, তারা কিন্তু একটা ডিফারেন্ট তোমার কাস্টম স্পেস ফলো করছে, ডিফারেন্ট একটা সোসাইটি, মানে সোসাইটির স্ট্রাকচারটি একদম ডিফারেন্ট। সো ইট ইজ অলসো মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স, ঠিক আছে, এটা বোঝার দরকার আছে। এবার আমরা দেখবো যে লাইফস্টাইল অ্যান্ড সেটেলমেন্ট প্যাটার্ন। তো লাইফস্টাইল এবং সেটেলমেন্ট প্যাটার্নসের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে মেইতি পিপল আর প্রাইমারিলি ভ্যালি ডুয়েলার্স। তারপর প্রথমে বলেছিলাম যে মেইতিরা ভ্যালি রিজিয়নে থাকে, উইচ ইজ এ টাইপ অফ ল্যান্ড, বেসিক্যালি হিলি নয়। তো বুঝতেই পারছো যে কোনো জায়গায় যদি ল্যান্ড হয়, প্লেন এরিয়া হয়, সেখানে চাষবাস একটু বেটার হবে, সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি বেটার হবে। সো যার ফলে কী হবে, এরা বেশি সুযোগ সুবিধা পাবে, কারণ যে কোনো হিলি রিজিয়নে চাষবাস করা, ইকোনমিক অ্যাক্টিভিটি করা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ঠিক আছে, তো সেই জন্য তো বুঝতেই পারছো যে ভ্যালি রিজিয়নে সিন্স দে আর ডিউলার্স অফ ভ্যালি রিজিয়ন, দেয়ারফর দে হ্যাভ গ্রেটার স্কোপ or greater chance to have greater best or good economic fallouts, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সো দে ফর্ম দ্য মেজরিটি ইন দ্য ইম্ফল ভ্যালিতে এদের মেজরিটি বেশি, এটা মেইতি পিপলদের, এবং ওখানে তার জন্য ওদের প্রসপারিটি অনেক বেশি। আর অন্যদিকে আদার ট্রাইবস লিভ মেনলি ইন হিল রিজন অ্যান্ড দে প্র্যাকটিস মেনলি ঝুম কাল্টিভেশন উইচ ইজ আর্কাইক ইন প্যাটার্ন, দে ট্র্যাডিশনাল ইউজ দেয়ার ট্র্যাডিশনাল মেথড অফ কাল্টিভেশন। তারপরে কী হবে, ট্র্যাডিশনাল ইউজ অফ কাল্টিভেশন যদি তুমি করো, তোমার প্রোডাক্টিভিটি হাই হবে না, তোমার প্রফিট কম হবে, ঠিক আছে, এটা সাবসিস্টেন্স এগ্রিকালচার হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যান্ড মেনটেন ভিলেজ বেসড গভর্নেন্স, এবং ওদের একটা ভিলেজ বেসড গভর্নেন্স আছে, তার মধ্যে রাজা থাকে, একটা মন্ত্রী থাকে ছোটো মতো, ঠিক আছে। সো দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ গভর্নিং দেমসেলস, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, ঠিক আছে। এবং আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট নেভার এনক্রোচ আপন দেয়ার স্ট্রাকচার, দেয়ার সিস্টেম, so they are allowed to stay in their own way. That is the very important thing, that is the most important thing, because they're tribal না, so they have that privilege, they must enjoy that privilege, ঠিক আছে। it is our culture, মানে আমাদের যে কনস্টিটিউশন বলো বা আমাদের দেশের যে কালচার, মানে ট্রাইবালসদের ক্ষেত্রে, যেহেতু ট্রাইবালসদের ক্ষেত্রে তাদের যে ভালনারেবল স্বাভাবিকভাবে, তো তাই জন্য ট্রাইবালদের ক্ষেত্রে ট্রাইবালদের যে ওন কাস্টমস এবং যে মানে রুলস আছে সেগুলোকে আমরা কখনোই ডিস্টার্ব করি না, ঠিক আছে। ইট ইজ আ পলিসি, গভর্নমেন্ট পলিসি, ঠিক আছে। 1 মিনিট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড লিগাল স্ট্যাটাস। পলিটিক্যাল অ্যান্ড লিগাল স্ট্যাটাস আমরা যদি দেখি, দুইটার মধ্যে কি আছে, মেইতিজ আর রিকগনাইজড অ্যাজ ওবিসি, তো দেয়ার ইজ ডিম্যান্ড ফর ইনক্লুশন ইন এসটি গ্রুপ। দেখো মেইতি যারা আছে না, এই মেইতিরা হচ্ছে বেসিক্যালি ওবিসি এখন, ঠিক আছে, আমরা বৈষ্ণব হয়েছে এবং ওরা ওবিসি হয়ে গেছে, ঠিক আছে। সো প্রবলেমটা হচ্ছে কি, এটা আমরা আসছি পর, ট্রাইবাল গ্রুপস আর রিকগনাইজড অ্যাজ এসটি, তো ট্রাইবাল যারা সিম্পল ওরা তো এসটি হবে। এখন এই মেইতি পিপুলরা যারা ওবিসি আছে, এদের এখন দাবি হচ্ছে এরা অ্যাকচুয়ালি সেই সময় চাপে পড়ে নাকি ওবিসি হয়েছিল, এটা ওদের বক্তব্য, ঠিক আছে। তো দ্যাট টাইম in their early days when they were actually asked to choose their own caste, they chose OBC actually, ঠিক আছে। তো কেন পড়েছিল সেটা তো পরের বিষয়, তো ওবিসি পড়েছিল। নাও they find that since they have been OBC, therefore they are being bereft of or deprived of multiple তোমার যেটা বলে বেনিফিটস, ঠিক আছে, বেনিফিটস ফ্রম দ্য উইচ ইজ প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। দে আর নট গেটিং প্রপার প্রোটেকশন অফ কনস্টিটিউশন, দে আর নট গেটিং তোমার যেটাকে আমরা বলি হচ্ছে বেনিফিটস ইন
এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট অর এডুকেশন, অ্যাডমিশন ইন এডুকেশন এটসেট্রা, তো সেগুলো ওরা পাচ্ছে না, ঠিক আছে। এই জন্য ওরা এখন যেটা চাইছে সেটা হচ্ছে ওরা এসটি হতে চাইছে, আর এই জায়গাটাতেই হচ্ছে আমাদের কিন্তু ঝামেলা, সেটাতে আমরা যাবো পরে। তো এই যে ডিফারেন্সেসগুলো আছে, ডিফারেন্সগুলো একটু আমাদের জানা দরকার ছিল, কারণ ডিফারেন্সগুলো যদি আমরা না জানি, ওদের মধ্যে যে বেসিক কনফ্লিক্ট, সে কনফ্লিক্টটা শুধু একটা ছোট্ট কারণে হয় না, এতদিনের কনফ্লিক্ট, এজ ওল্ড কনফ্লিক্ট, অনেক দিন ধরে হচ্ছে, একটা ওল্ড ব্যাপার, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বেসিক আমাদের জানা দরকার ছিল। তো চলো আমরা পরের টপিকটা চলে যাবো এখানে।